নমস্কার বন্ধুরা, আমি সূর্য স্নাত বসু। আজকে একটা খুব স্পেশাল এপিসোড নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি, আর তা হলো বেদান্ত জিজ্ঞাসা। আমার সঙ্গে রয়েছেন ভগবানের শিষ্যা ঋষি দাসী। নমস্কার। আমরা যারা জীবন তরণী পেয়ে জীবন জিজ্ঞাসার পথে পথিক, তাদের কাছে একটা টার্ম খুব চলে আসে। এটাকে আমি শুরুতে টার্ম নামেই অভিহিত করছি, কারণ এর মীমাংসা আমি পাইনি। যেটা আমি আপনার কাছ থেকে জানতে চাই সেটা হলো বেদান্ত। প্রথম কথা, আপনি না বলে তুমি বললে একটু আলোচনা করতে সুবিধা হয়। বেদান্ত কি, এই জিজ্ঞাসাটা আজকের জিজ্ঞাসা নয়। প্রথম কথা, আজকে আমরা অনেক হাজার হাজার বছর পরে এই জিজ্ঞাসাটা চলছে এবং প্রবাহমান ধারার মতন এই জিজ্ঞাসাটা চলতেই থাকবে। কারণ যদি আমরা একটু পিছিয়ে পড়ি, সব কথার তো একটু প্রমাণ লাগে যে কেন বলছি। আলপটকে একটা কথাকে বলতে পারি না। বহু সহস্র বছর আগে ব্রহ্মসূত্র, সেই শাস্ত্রের কথা, আমি এই শাস্ত্রের বিষয়ে অনেক পরে আসছি, আলোচনায় আসবে। শুরু হচ্ছে অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। এইবার ব্রহ্ম জিজ্ঞাসা শুরু হয়। এই যে বেদান্ত কি, এই জিনিসটাকে আমাদের ইতিহাসের পাতায়, আমি যখন ছাত্রী ছিলাম, এখন কিরকম হয়েছে আমি জানি না, লেখাটা একটা লাইন লেখা ছিল যে বেদান্ত মানে উপনিষদের সার, একে বেদান্ত বলা হয়। কথা শেষ, কাজ শেষ, ইতিহাস বই। এছাড়া এর যুদ্ধ তার যুদ্ধ অনেক ছিল, কিন্তু যুদ্ধের শেষটা কিভাবে হবে সেইটা লেখা ছিল না। বাইরের যুদ্ধের শেষের কথাও লেখা ছিল না, ভিতরের যুদ্ধের শেষের কথাও লেখা ছিল না। ইতিহাসের বইতে যদি যাই, সব উপনিষদের সার। এবার আরেকটা যে ভার্সনে যাই, বেদের সার, তার নাম বেদান্ত, বা বেদের অন্তকে বলছে বেদান্ত। এবার বেদ কি? কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড, এই দুটো মিলিয়ে হচ্ছে বেদ। জ্ঞানকাণ্ডটাকে বেদান্ত বলছে। কর্মকাণ্ডে কি রয়েছে? কর্মকাণ্ডে কথাবার্তা, দান ধ্যান, যাগযজ্ঞ, আরো অনেক কিছু। কিন্তু আসল যে জ্ঞানকাণ্ড শুরু হচ্ছে এই যে বেদান্ত কি। আরো যদি সহজভাবে বলি বেদান্ত কি, যেটা আমার গুরুদেব ভগবান আমাকে এক লাইনে শিখিয়েছে, নিজেকে জানার নামই বেদান্ত। এত কঠিন কথায় যাব। বাহ, এরকম বিপ্লবাত্মক কথা আমরা আগে শুনি। নিজেকে জানার নাম বেদান্ত। এত সহজে এই জ্ঞান আমরা এখানে পেয়ে যাবো ভাবতে পারিনি। যাই হোক, এই সহজটাকে আরো সহজতর থেকে সহজতমে নিয়ে যাওয়ার একটু চেষ্টা করি। তো আমার ঋষিদার কাছে প্রশ্ন বা জিজ্ঞাসা, সেটা হলো এই যে নিজেকে জানা, এখানে নিজেটা আসলে কি আর জানাটাই বা আসলে? তোমার এই প্রশ্নটা আমার খুব ভালো লাগে। নিজে কি এবং জানাটা কি? বেদান্ত আসলে সূক্ষ্ম। কিরকম সূক্ষ্ম? মাটিতে একটা বই পড়ে থাকলে খুব সহজে আমরা তুলতে পারি, কিন্তু একটা সুর যদি মাটিতে পড়ে, তোমার তুলতে গেলে কিন্তু নিজের আঙুলটাকেও সূক্ষ্ম হতে হবে, বা নখ থাকতে হবে। সূক্ষ্ম থাকলে তবে তোলা যাবে। তোমার এই প্রশ্নটা আমার সূক্ষ্ম লাগলো, ধন্যবাদ প্রশ্নটার জন্য। নিজে কি এবং জানা কি আসলে দুটোই এক। এইটা শেষের কথা বললাম। এবার কথা হচ্ছে নিজে কি। তুমি সূর্য স্নাত বসু, আজকে আমাদের একটা বেদান্ত আলোচনা হচ্ছে। তোমার যদি বলি যে তুমি, তোমার নামটা, তোমার কোনো বন্ধু বা তোমার বাবা মা কেউ যদি প্রথম ভাবে, প্রথম তোমার সূর্য স্নাত বললি, তার চেহারা ভীষণ। এবার সেই চেহারার 5 বছর আগে তুমি একরকম দেখতে ছিলে কি না, আবার 20 বছর পর এক আলাদা দেখতে হবে। আবার তারও কিছু বছর পর হয়তো আমরা সবাই ফরমেশনই আমাদের থাকবে। তাহলে এই দেহটা পরিবর্তনশীল। তাহলে আমি কি এটাকে নিজে বলতে পারি? বলা সম্ভব না।
তাহলে প্রথম যেটাকে যার উপরে হাত দিয়ে আমরা আমি বলি, সেই নার্সারি থেকে শেখানো হয় হোয়াট ইজ ইউর নেম, ওটা প্রথমে গেল। কারণ নামের সাথে তোমার স্ট্রাকচার আসছে, চেহারা আসছে, দেহটা গেল। তার কারণ তুমি যুক্তি দিয়ে বুঝতে পারলে, কারণ বেদান্ত প্রথমে বুদ্ধি দিয়ে বুঝতে হবে। তারপর বুদ্ধিটা নিজে থেকে সরে দাঁড়ায়, সেই জায়গাটাতে পরে আসছে আমি। এই মন বুদ্ধি সব একটা পোর্শনেই ধরা হয়, যদি ভাগে ভাগে ভাঙা হয়। এবার গেল তোমার চেহারাটা গেল। এবার তোমার একটা নিজস্ব মনন আছে, তোমার চিন্তা ভাবনা ধারা রয়েছে, ওটা আরো বেশি পরিবর্তন, ওটা আরো বেশি পরিবর্তনশীল। কিন্তু তুমি নিজেকে একটা মননের স্ট্রাকচার দিয়ে যাবে, আবার এই মননের স্ট্রাকচারটা পরিবর্তন হয়, তাহলে সেটাও তো তুমি বলে কি। এরপর আসছে মন গেল, এবার বুদ্ধি। আমরা জীবনের প্রতিটি কথা, যেমন আমরা আজকে এই আলোচনাটা করব, আমাদের মন কখনো বলেছে হ্যাঁ করতে পারি বা নাও করলে হয়, শেষ অব্দি মন কোনটাকে ধরলো যে করি আলোচনা, তাই আমরা আজকে দুজনে আলোচনায় বসলাম। এই যে হ্যাঁ করি বা না করি, এই সহজ বিষয়টাকে শাস্ত্রীয় ভাষায় বলছে সংকল্প বিকল্পাত্মক মন। হ্যাঁ বা না, সংকল্প বা বিকল্পাত্মক না বাচক, এই দুটোর মধ্যে মন যেটাকে ধরলো যে হ্যাঁ করবো, ওটাকে বলছে বুদ্ধি। কে ধরছে না? বুদ্ধি। এবার আমরা কোনো সিদ্ধান্ত নিলাম, সেটা আমরা বুদ্ধি দিয়ে বিচার করে নিই, এটা 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 একটা সাবজেক্ট রয়েছে, আমরা বিচার করে সিদ্ধান্ত নিলাম। এবার আমাদের কিছু দিন বা কিছু বছর পরে গিয়ে অনেক সিদ্ধান্ত দিয়ে মনে হয় সঠিক ছিল না, তাহলে আমাদের বুদ্ধিটাও কিন্তু, ইন্টেলেক্টটাও কিন্তু চেঞ্জেবল, পরিবর্তনশীল। তাহলে এটাও তো তুমি হতে পারবে না। এর পরের যেটা আসে, ঘুম থেকে উঠে চোখ খুলেই এটা তো আমি অর্থে কে না ত্রিষিতা সেন। এরপর সে উঠে দাঁত টাত মেজে কাজে যাবে, বা সে একটা কোনো বিষয় নিয়ে পড়াশোনা করবে, বা বেদান্ত চর্চা করবে, বা ধ্যান করবে, সবটাই কিন্তু এই কারের মধ্যে পড়ছে। অহং মানে আমি, আর অহং যখন আকারিত হয়ে যাচ্ছে, আমি ধ্যান করছি, আমি জপ করছি, আমি শাস্ত্র পড়ছি, আমি সাধনা করছি, এই সবটাই কিন্তু অহংকার। মানুষ বলে যে অহংকার আমার নেই, যে বলে বা যার মনে হয়। সাধনার অনেক ধাপ রয়েছে, এই অহংকার যার নাশ হয়ে যাচ্ছে, সেই জায়গার পর গিয়ে যে বলছে যে আমার তো অহংকার আর নেই, ওটাও একটা আছে বা নেই, দুই অহং আকারিত হয়ে যাওয়ার মধ্যে পড়ছে। যেই জায়গাটা মুখে বলা যায় না, যেই জায়গাটা কোনো ভাষায় প্রকাশিত নয়, যেই জায়গা নিয়ে কোনো এক্সপ্রেশন আসে না, এবং যেই জায়গায় চাইলেও তোমার মন পৌঁছাতে পারবে না। তুমি একবার পৌঁছে গেছো, তোমায় পৌঁছে দেওয়া হয়েছিল তোমারই ভিতরের জায়গায়, কোনো দিল্লিতে বা কোনো হিমালয়ের কোনো প্রান্তরে নয়, তোমার বিছানায়, তোমার খাটে, তোমার চেয়ারে, তুমি নিজের ভিতরে সেই জায়গাটায় পৌঁছাচ্ছ, বা পৌঁছে দেওয়া হচ্ছে তোমাকে গুরু কৃপায়। কারণ এটা সর্বতভাবে গুরুমুখী বিদ্যা। হাজার শাস্ত্র পড়ে এই বিদ্যাকে তুমি অধিগত করতে পারবে না, বা তুমি নিজেকে জানতে পারবে না। নিজেকে জানতে গেলে তোমাকে গুরুর পায়ের নিচে বসে, প্রথম এবং একমাত্র কথা, ভগবান আমাকে হাজার বেদান্ত বলার পরে এটাই বলেছিলেন যে আমি একমাত্র বেদান্ত এটুকুই জেনেছি যে গুরুকে ঠিক ঠিক ভালোবাসার নামই তোর নিজেকে জানাকে আরো পরিষ্কার হওয়া। এবং আমিও নিজে পরবর্তীকালে দেখেছি এই বিষয়টাকে, যে শাস্ত্রে অনেক কথা লেখা রয়েছে, অনেক মন্ত্র লেখা রয়েছে, তুমি সব প্র্যাকটিস করো, হাজার বছর ধরে শাস্ত্র করো, কিন্তু যতক্ষণ না তুমি শ্রদ্ধা সহকারে গুরুর পায়ের নিচে বসতে পারছো, ততক্ষণ এই জ্ঞান গুরু কৃপা ছাড়া কোনোভাবেই তোমার অন্তরে সঞ্চারিত হবে না। এই যে নিজেকে জানি অহংকারটা পেরোলেও তারপরে যে জানা, যেই জানাতে পুরোটাই না জানা, যেই জানার মধ্যে আসলে কিছুই জানা নেই, কিন্তু সেইখানেই সবটা পাওয়া, সেটার নামই নিজে, যেটা তোমার কথা দিয়ে পৌঁছাতে পারবে না, যেটা মন পৌঁছাতে পারবে না, যেখানে বুদ্ধি গিয়ে ফেরত আসবে। এবার আমাদের মতো সাধারণ মানুষদের জন্য আমি চাই তুমি কিছু একটা বলো, যে এই যে তুমি যেটা বললে যে
বুদ্ধিরও পারে, জ্ঞানেরও পারে, কিংবা বোঝারও পারে, তাই তো? তো এটাকে যদি চালাকি করে একটু বোঝানো যায় যে কি শব্দ বোধ নাকি কোনো অন্য কোনো শব্দ ব্যবহার করা যেতে পারে এই নিজেকে জানা, এই ব্যাপারটা যেটা সবকিছুর পারে, কিন্তু জাস্ট বোঝার জন্য একটু চালাকি শব্দই চাইছি, কি ব্যবহার করা যেতে পারে নাকি শব্দই নেই? বেশ, হ্যাঁ, সহজ করে বলাটা আসলে ভীষণ সহজ, কারণ যা তুমি এখন হয়ে আছো, তোমাকে কিছু একটা হতে হয়েছে। তোমাকে ছোটবেলা থেকে এবিসিডি শিখতে হয়েছে, অ আ ক খ শিখতে হয়েছে, তারপর তুমি শব্দ গঠন করতে শিখেছো, বাক্য গঠন করতে শিখেছো। কিন্তু যখন কিছুই জানতে না, তখন তো তুমি এটা টিচারের কাছে গিয়ে বলতে পারতে যে আমি এটা জানি না। বা ধরো আজকে তুমি সঙ্গীতের জগতের মানুষ, নতুন একটা পিস বাজাচ্ছ, তুমি গিটার খুব ভালো বাজাও, তুমি গিটারে নতুন একটা পিস বাজাচ্ছ বা একটা নতুন সুর শুনলে, হয়তো যে সুরটা আগে শোনোনি, তুমি শুনে প্রথমে কি বললে, আচ্ছা এই সুরটা ভীষণ সুন্দর লাগছে, আমি তো শুনিনি, এটাই তো রিয়াকশনটা। কিন্তু এই যে আমি শুনিনি, আমি জানি না, এটাও তো এক প্রকার জানা। এই জায়গাটা নিয়েও কেউ মাথা ঘামায় না যে আমি যে জানি না, এই অজানাটা কোথা থেকে এলো, এই না জানাটা, এই জানাটা আমার কোথা থেকে এলো। এটা তো সহজ একটা কিছু, তারপর আমরা ক্যাপচার করে মনের মধ্যে ঢুকিয়ে নিলাম, আচ্ছা এই ফ্রেমটা আমরা জানি, মনের আঙ্গিকে ঢুকে গেল। এই যে না জানা, এই যে একদম সহজ অবস্থা, আমি তো জানি না, এটা সহজ, আচ্ছা এটা আবার শিখি তো, কিছু একটা ফ্রেমওয়ার্ক শুরু হলো। এই যে না জানা, এর থেকেও ভীষণ একটা সহজ অবস্থা, যেই অবস্থাটা আসলে তুমি, যেই অবস্থাটাতে মানুষ ভাবে যে প্রচুর সাধনা করে জানবো, জানার পর মানুষ প্রচন্ড হেসে বলে এটার জন্য এতদিন খাটলাম, বললে সে হাসে, খালি এত মুখ গম্ভীর করে প্রশ্নটা করে না। তখন সেও হাসে এবং তার গুরু তাকে প্রথমে বলে তুই নিজেকে জান। গুরু কিন্তু অন্য কিছু শেখানো না, গুরু শিষ্যের একটাই কথা, তুমি কি নিজেকে জানতে পারলে এখনো? যদি না পারো তাহলে জানো, আমি তোমাকে গাইড করছি, আমি তোমায় শিক্ষা দিচ্ছি এবং তুমি সেটা শ্রদ্ধা সহকারে নাও। তারপর যখন হয়ে যায়, তখন শিষ্য এসে বলে যে কিছু তো জানার ছিল না, তখন গুরুও হাসে এবং শিষ্যও হাসে, আদতে কিছুই জানার ছিল না। কালকে আমার এক বোনের সাথে কথা হচ্ছিল, ভগবানের সাথে একদিন এই গানটা নিয়ে খুব সুন্দর কথোপকথন হচ্ছিল যে পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে, তুমি আমি একই আছি, দুজনে যা ছিলাম আগে। তো এবার যদি একটু কঠিন শব্দ যাই, শাস্ত্র কিভাবে বলছে, তুমি যে বললে না চালাকির দ্বারা শব্দটা, একটা শব্দে শাস্ত্র ব্যাখ্যা করে দিচ্ছে, অবাং মনস গোচরম। অবাং অর্থাৎ বাক্যের অতীত, মনস মনের অতীত, বাক্য মনের অগোচর জীব, বাক্য মনের গোচর নন জীব, তাকে বলা হচ্ছে ব্রহ্ম। অর্থাৎ এই যে আমাদের শাস্ত্রীয় মহাবাক্য রয়েছে, অহং ব্রহ্মাস্মি, অয়মাত্মা ব্রহ্ম, প্রজ্ঞানং ব্রহ্ম, তত্ত্বমসি, এর কোনো শব্দটাই না আসলে ওই জায়গায় পৌঁছানোর পর তো শেষ, সব শব্দ কিছুই নেই, কারণ সেখান থেকে শব্দের উৎপত্তি হয়, তার অনেক পরে গিয়ে ওম এলো, সেখান থেকে শব্দের উৎপত্তি। অনেক নিচে নেমে অহং ব্রহ্মাস্মি ভীষণ কঠিন লাগে ওই জায়গায়, অনেক অনেক নিচে নেমে, তবে অহং বলতে পারাটাও একটা অহং আকারিত তিনি করালে সেই অহং দিয়ে অহং কথাটা আসে, বড় যে এই তো এই বাট আবার বলাও যায় না, জাস্ট সে হাসছে বা ঠিক আছে, মানে এরকম। এই অহং ব্রহ্মাস্মি অনেক নিচে নেমে, এই মহাবাক্য অনেক নিচে মনের স্তর নামলে তিনি ফেরত পাঠালো। আর একটাও কথা যে সেই জায়গা থেকে নিজে ফেরত আসাও যায় না, নিজে যাওয়াও যায় না, তিনি দরজা খুলে দিলে যাওয়া যায়, তিনি ফেরত পাঠালে ওই জায়গা থেকে ফেরা যায়। অনেক মন নিচে নামলে তবেই এই মহাবাক্যগুলো বেরোয়, যেই কথাগুলো নাকি সবার জন্য, যারা পরেও আবার
সাধারণ শব্দটা আমি বলবো না, কারণ সবাই অমৃতস্য পুত্রায়, সবাই আবার ওই পথ বেয়ে আবার সেই অমৃতের কাছে পৌঁছাবে বলে ভাববে, কারণ সবাই অলরেডি অমৃত হয়েই বসে আছে, পৌঁছানো বা আসা যাওয়া নেই, শুধু এইটা বোঝা, এইটাই নিজেকে জানা যে আমি হয়েই বসে আছি, ইউ আর অলরেডি দ্যাট। স্বামীজি বলছেন, স্বামী বিবেকানন্দ যখন এই কথাটা আমি প্রথম পড়েছিলাম যাদবপুর ইউনিভার্সিটিতে, ইউ আর অলরেডি দ্যাট, কি বলছেন বুঝিনি, এখনো দিন 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 কথাটা পরিষ্কার থেকে আরো পরিষ্কার এই করেছে। মানে আজকে পরিষ্কার হয়ে গেল মানে তা নয়, আধ্যাত্মিক জগৎ আরো এগোচ্ছে, সমুদ্রের জলের নিচে যত যাবে যত তোমার সামর্থ্য, তত বেশি তুমি ডুবতে পারবে, তত নতুন 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 কিছু দেখতে পারবে। এই ভিতরটাও সেরকম, সমুদ্রের থেকেও আরো অনেক গভীর। যত কি দারুণ করে বোঝালো ত্রিচিতা। এবার এই যে শেষ যে জিজ্ঞাসাটা করা হলো, এখানে ব্রহ্ম এটা প্রথম পাওয়া গেল, ব্রহ্ম। এবার আমি জানি যেহেতু পড়ে অবশ্যই, সেটা হলো ব্রহ্ম কি, সেটা ব্রহ্মকে উচ্ছিষ্ট করা যায় না, উচ্ছিষ্ট হয় না, ঠাকুর বলেছিলেন। তাও এই উচ্ছিষ্ট না হওয়ার যে আগত, এই বাউন্ডারি লাইনে থেকে তুমি যদি একটু ব্রহ্ম কি সেটা যদি একটু বলো, এবং তার পাশাপাশি এই যে জ্ঞান কথাটা বললে তুমি, জ্ঞান এবং তার সঙ্গে না জানা, না জেনে সে যেটা বললে তুমি, সহজ ব্যাপারটা না জেনে, এই না জানা আর অজ্ঞানতা, এই দুটো কি এক কি আলাদা, বা এই ব্যাপারে যদি একটু কিছু বলো ভালো হয়। প্রথমে ব্রহ্ম, তারপর না জানা এবং অজ্ঞান। প্রথম কথা ব্রহ্ম, তুমি তার উত্তরটা প্রথমে দিয়ে দিয়েছো। ঠাকুরের কথায় উচ্ছিষ্ট হয়, অর্থাৎ আমরা উচ্ছিষ্ট মানে যেটা মুখ দিয়ে খেতে পারি বা মুখ দিয়ে আমরা এই কথাটা বলছি, মানে এটা এঠো হয়ে গেল, ব্রহ্মকে মুখ দিয়ে বলা যায়। যেমন ধরো তোমার হাতটা যদি কেটে যায়, একটা ব্লেড দিয়ে ওটা কেটে গেল, তুমি আহ করে উঠলে, আমি দৌড়ে গেলাম, দেখি লাগলো এ বাবা, তোমার কতটা যন্ত্রণা তুমি বুঝতে পারবে, আমি পারবো না, আমি আহাহু করতে পারি। ব্রহ্মের নিজের হাতটা কেটে গেলে যেমন অনুভূতিটা নিজের, আমার খিদে পেলে আমার কতটা আমি খেতে পারবো বা আমার খিদেটা কতটা পেয়েছি অনুভূতিটা যেমন আমার নিজের, ব্রহ্মবোধটাও সেই জায়গায় গিয়ে আমার নিজের। এবার তুমি 5 ফুট উঁচু থেকে তাকে দেখছো, নাকি তার সাথে মিলে গিয়ে তাকে দেখছো, নাকি তার সাথে একাকার হয়ে গিয়ে তাকে দেখছো, প্রত্যেকটা অবস্থায় কিন্তু তুমি তাকে দেখছো। এই যে আমরা এখনো বসে কথা বলছি, এটাও ব্রহ্ম। ব্রহ্মকে মানে এই কথাগুলো খুব বোকা বোকা, আমার খুব কানে নিজের কথা বোকা লাগে, যদিও শাস্ত্রীয় কথা। সগুণ ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম। সগুণ অর্থাৎ এই যে আমরা বসে আছি, কথা বলতে পারছি, মানে আমাদের মধ্যে একটা গুণের প্রকাশ ঘটছে। সে মানে ভালো গুণ কি মন্দ গুণ এটাতে আমি যাচ্ছি না, আজ যা ভালো কালটা খারাপ হয়ে যায়, কাল যা ভালো পরশুটা মন্দ হয়ে যায়, সেটা বিষয়ে আমি যাচ্ছি। কিন্তু এই যে আমরা কথা বলছি একটা আকার আকৃতি নিয়ে, এই যে ব্রহ্ম আলোচনা করছে, এই জায়গায় বসে আমরা কিন্তু অন্য যে কোনো আলোচনা করতে পারতাম। আমরা কিভাবে পার্টি করা যায় আলোচনা করতে পারতাম, কিভাবে মারপিট করা যায় আলোচনা করতে পারতাম। এবার দু রকমের খাওয়া, একটা হচ্ছে তুমি বিরিয়ানি খাচ্ছ, ফুচকা খাচ্ছ, তার সাথে কিছুটা টক দই খেয়ে নিচ্ছ, তারপর একটু দুধ চা খেয়ে নিলে, অ্যাসিড হবে, সবটা কিন্তু খেলে। এবার কি করবে, অ্যাসিড হয়ে গেছে, ঢেকুর উঠছে, টক ঢেকুর উঠছে, আইঢাই করছে, একটা অ্যান্টাসিড খেয়ে নিবে। যেহেতু ওষুধের মানুষ, বারবার ওষুধের কথা চলেই আসে, একটা অ্যান্টাসিড খেয়ে নিবে। সেটাও খেলে কিন্তু সেটা কি করলে অ্যাসিডিটি কাটিয়ে দিবে, তোমাকে আবার সহজ অবস্থায় নিয়ে চলে যাবে। আমাদের এই বেদান্তের আলোচনা, এটাও কথা, এটাও যদি বলো এটাও একটা স্বপ্ন, কিন্তু এটা স্বপ্ন ভাঙার স্বপ্ন।
বেদান্তের আলোচনা, সাধনা, জপ, ধ্যান সবটাই কিন্তু স্বাপ্নিক জগৎ বা স্বপ্নের জগৎ বলা হচ্ছে। এটাকে সগুণ ব্রহ্ম বলা হচ্ছে। এবার তারপর নির্গুণ ব্রহ্ম, তারপর সবকিছু ফেলে দিয়ে যা করে থাকে, যেখানে কোনো কথাই বলা যায় না, সগুণ নির্গুণ কিছু বলা যায় না, সেইটা হচ্ছে আসল জায়গা। বলতে পারো ঠাকুর এই কথাটা বলেছিলেন যে ভালো কাটা দিয়ে মন্দ কাটাতে, তাহলে দুটো কাটাই হাত থেকে ফেলে দেবে। এটা হচ্ছে ব্রহ্ম। যেটা বলছি তা নয়। কোনোদিনই ওই কথাকে কেউ বলতে পারেনি না, যদি তো আমি তো পারবোই না, আর কেউ বলতে পারবেও না। তার কারণ এটাকে সেই জায়গায় গিয়ে গুরু কৃপায় অনুভূতি করতে হয়। বারবার এই গুরু কৃপা শব্দটাই আসছে, তার কারণ এই গুরু কৃপা ছাড়া এই পথটা আর কিছু নেই। এই পথটায় আমি পাকামো করে দেখেছি, চালাকি করে দেখেছি। এই পথটায় আমি আমার গুরুকে পাওয়ার আগে আমি 6 বছর অহংকার প্রচুর করে দেখেছি, আসলে কিছু পাওয়া যায় না। এই পথটায় শাস্ত্র পড়ে তুমি 1000 উপনিষদ শেষ করে দাও, কোরআন শেষ করে দাও, বাইবেল শেষ করে দাও, কিন্তু সেই জায়গার খোঁজ যতক্ষণ না গুরুকে তুমি পাচ্ছ ততক্ষণ মিলবে না। সেই কারণে শাস্ত্রে 4 প্রকার কৃপার কথা বলা হচ্ছে। তার মধ্যে হচ্ছে আত্মকৃপা, শাস্ত্র কৃপা, ঈশ্বর কৃপা, গুরু কৃপা। গুরু কৃপার সাথে ভীষণ ইম্পর্টেন্ট আত্মকৃপা। তুমি নিজেকে নিজে কতটা কৃপা করতে পারছো, তুমি কি নিজেকে খোঁজার জন্য নিজেকে তুমি কতটা জোর দিতে পারছো, এটা আত্মকৃপা। এবার যদি বলো কৃপাটা কি, কৃপা শব্দটার অর্থ হচ্ছে করে পাওয়া। তুমি যতটা করবে ততটা করবে। তুমি 1 করলে 100 তার কৃপা হলে দিয়ে দিতে পারে, কিন্তু 1 করলে 1ই পাবে, 100 করলে 100 পাবে। আবার গুরুর ক্ষেত্রে অনেকটা সুবিধা হয় কি, কখনো কখনো তিনি চাইলে 100 জায়গায় 1000ও দিয়ে দেবে। এবং এই পথটায় যতই শাস্ত্র শোনো না কেন, ওই গুরুর পায়ের নিচে বসে ক্রমাগত বেদান্ত প্রথম আসছে শ্রবণ, শোনো। প্রথম হচ্ছে শোনা, জাস্ট শুনছো। শোনার সাথে কিন্তু তুমি চিন্তা করছো না, এটা কিন্তু শ্রবণ নয়। শ্রবণ অর্থে শুধু শুনছো। বেদান্তের সাধনা এটা প্রথম। তারপর আসছে মনন। তুমি যেটা শুনলে, এবার তুমি গুরুর সামনে থেকে উঠে গেলে, এবার তুমি ওইটাকে নিয়ে হচ্ছে গুরু যেরকম ঢেকুর তুলে ওটাকে নিয়ে জাবর কাটবে, তুমি গুরুর পুরো কথাটা নিতে পারবে না, কোনোদিন কেউ পারে না। তার থেকে 1টা বা 2টো লাইন বা কিছু একটা পিক আপ করছে, সেইটা নিয়ে কন্টিনিউয়াস মনের মধ্যে তুমি জাবর কাটো। ওই কথাটাকে, শব্দটাকে, লাইনটাকে মনের মধ্যে সারাদিন ঘোরাও। তোমাকে বুঝতে যেতে হবে না লাইনটাকে, কারণ বুঝতে গেলে তুমি বুদ্ধি দিয়ে বুঝবে, তোমার মন দিয়ে বুঝবে, যে মনটা পরিবর্তনশীল, যে বুদ্ধি পরিবর্তনশীল। তুমি ওই লাইনটাকে মনের মধ্যে ঘোরাও, ঘোরাতে ঘোরাতে এই মননটা একটা সময় নিদিধ্যাসনে পরিবর্তন হয়। দুধটাকে জাল দিতে দিতে ক্ষীর হয়ে যায়। নিদিধ্যাসন, আরো মনন যখন গভীর হয়েছে, নিদিধ্যাসন মানে তখন তোমার মনে একমাত্র ওই লাইনটাই ঘুরছে, আর কিছু নেই, আর কোনো কিছু। তুমি কাজকর্ম করছো, হাত দিয়ে বাইরের লোক দেখছে কাজ করছো, বাইরের লোক কিন্তু এই সাধারণ টেরও পায় না। যেটা মজার বিষয়, যে তুমি লোকের সামনে বসে মালা জপছো, বা আমি ছোট করছি না এটাকে, জপছেন, অ্যাটলিস্ট কিছু তো করছেন, বা ধ্যান করছো না, তুমি তাকিয়েই রয়েছো, কিন্তু ভিতরে এই মনন চলছে, ওই লাইনটা ঘুরছে। এই করতে করতে যখন আরো গভীরে ঢুকে যায় নিদিধ্যাসন, নিদিধ্যাসনেরও গভীর অবস্থা সমাধি। সমাধিও কিন্তু একটা অবস্থা। মানুষ একটা ভুল করে ফেলে যে সমাধিটাই বুঝি জ্ঞান, না, সমাধি একটা অবস্থা। আমরা এই যে জেগে রয়েছি, এটাকে বলছে জাগ্রত অবস্থা। আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি, ওটাকে বলছে যে তুমি স্বপ্ন দেখছো, ওটা একটা জগৎ না, ওটা সুষুপ্তি, ওটা স্বপ্নিক জগৎ। এরপর আর একটা জগৎ, যেখানে তুমি ঘুম থেকে উঠে বলছো দারুণ ঘুমিয়েছি, কিন্তু কিছু দেখছো না। তাহলে দারুণ ঘুমিয়েছি কিসের বেসিসে বলছো? এটা আমরা প্রশ্ন করি না, কিন্তু এটা আমাদের সবার সাথেই হয়। ওটাকে বলছে সুষুপ্তি। এই যে ওম লেখাটা, অ উম, স্বপ্ন, জাগ্রত, সুষুপ্তি, এই 3 অবস্থার পাড়ে গিয়ে চন্দ্রবিন্দু।
তিন অবস্থার পার, তাই ওম, উপরে চন্দ্রবিন্দুটা সেটাই নির্দেশ করছে। এইটা মুন্ডকোপনিষদের রয়েছে এই সমস্ত কথাগুলো, ওই ওমটা নিয়ে বিস্তারিত কথা আমি যাচ্ছি না। এই যে সুষুপ্তির যে জগৎটা, এই সুষুপ্তিটারও পারে আর একটা অবস্থা, সেটাকে আমি বলবো সমাধি অবস্থা। যেই জায়গাতে তোমার কাছে জগৎটা নেই, কিন্তু মানে ব্রহ্মটাও তোমার কাছে যে খুব পরিষ্কার তা নয়। সুষুপ্তির অনেকগুলো, সুষুপ্তি বলছি, হ্যাঁ, সমাধির অনেকগুলো স্তর আছে। সপ্তম ভূমি অব্দি স্তর জানা যায়, তারপরেরটা আর বলা যায় না। সপ্তম ভূমি স্তরেরও আবার ভেদ রয়েছে। ঠাকুর একটু সহজ করে দেওয়ার জন্য শ্রীরামকৃষ্ণদেব, আর আমাদের যেহেতু পরম্পরা, আমরা ভগবানের গুরুদেবের গুরুদেব শারদামায়ের শিষ্য, তা ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দজি তার শিষ্য, ভগবানের ইষ্ট ঠাকুর, তাই জন্য আমরা বিষয়টাকে ঠাকুরের মানে যেহেতু পরম্পরাগত ভাবে আমরা বিষয়টাকে নিয়েছি ঠাকুর যেটা বলেছেন। ঠাকুর ষষ্ঠ ভূমির সমাধি থেকে সমাধি মানতেন। ষষ্ঠ ভূমিও নয়, হয়তো চতুর্থ ভূমি বা পঞ্চম ভূমি, এই কথাটাকে পরে আমাকে চেঞ্জ করতে হবে। সমাধি সপ্তম ভূমিতে হচ্ছে নির্বিকল্প সমাধি, তার আগে ষষ্ঠ ভূমি হচ্ছে সবিকল্প। এই যে তুমি সগুণ আর নির্গুণ ব্রহ্মের কথা বলছিলাম, সেখানে আমি ভগবানকে একটু জিজ্ঞাসা করেছিলাম বিষয়টা কেমন। বলছে ধর একটা জলের মধ্যে, একটা এক বালতি জল, পরিষ্কার জল, বালতির নিচে একটা কয়েন পড়ে আছে। জলটা যখন আন্দোলিত হচ্ছে, যখন দুলছে, কয়েনটাকে পরিষ্কার দেখতে পাচ্ছিস না, চঞ্চল মন, কয়েনটা ব্রহ্ম, মানে এটা একটা গল্প, মানে বোঝানোর জন্য বলছে। এরপর জলটা শান্ত হলো, তুই জলের উপর দিয়ে কয়েনটাকে পরিষ্কার দেখতে পাচ্ছিস, একদম স্পষ্ট ঝঞ্ঝট করছে কয়েনটা। এটা এক প্রকার সমাধি। আমি সেই অবস্থাতেও কয়েনটা দেখতে পাচ্ছি, কিন্তু জলের মধ্যে দিয়ে, আমি কিন্তু কয়েনটাকে মুঠোয় নিতে পারছি না। বলছে এর একটা পরের অবস্থা, জলটাকে পুরো ফেলে দেবে, কয়েনটাকে হাতে মুঠোয় নিয়ে নির্বিকল্প, আর কিছু না। তার আগে জলটা বিকল্প হিসাবে ছিল আমার সামনে। তেমনি সমাধিরও এরকম ভাগ রয়েছে, কিন্তু এই যেই মুহূর্তটা আমি কয়েনটাকে মুঠোয় নিলাম, ওই মুহূর্তটাকে জ্ঞান মনে হচ্ছে। মানে কেউ আমাকে একটা ঠেসে থাপ্পড় মারলো, এই থাপ্পড়টা খাওয়ার পর আমি কতক্ষণ শুয়ে থাকলাম বা গালে হাত বুলালাম, এটা টোটাল অবস্থাটা সমাধি। থাপ্পড়টা খাওয়ার মুহূর্তটা, যেই মুহূর্তটা ধরা যাবে না, তার কারণ সেই মুহূর্তটা কালাতীত, কালের পারে, সময়ের পারে, এই মুহূর্তটা ধরতে পারলে না, ঠেসে একটা জমায় থাপ্পড় মারলো বা ঘুষি মারলো। কতক্ষণ ধরে তারপরে ঘুষি থেকে শুয়ে আছি, বা আরেকজন ওই সেম পরিমাণ ঘুষিটাকেই উঠে ঘুরতে শুরু করতে, তার হয়তো ভিতরে ভিতরে ব্যথাটা ঝনঝন করছে, কিন্তু সে ঘুরছে, কিন্তু তার ঘুষির মাত্রাটা তার মনে রয়েছে, যে শুয়ে রয়েছে তার মনে রয়েছে, কিন্তু এই যে শুয়ে রয়েছে বা ঘুরছে, এই টোটাল বিষয়টাই সমাধিস্থ রয়েছে। মাঠটা কত জোরে খেলে, এই যে ডুবলে মুহূর্তটা কতটা, এই বস্তুটা তুমি কোন মুহূর্তে লাভ করলে, এই বস্তুটা লাভ করাটা আমার মুশকিল একটা, যেটা অনেকেই সমাধি অবস্থাটায় যায়, কিন্তু বস্তুটা ওখান থেকে লাভ করতে পারে না। তার কারণ টার্গেট থেকে আমি সমাধিস্থ হবো, আমি কিছুক্ষণ শুয়ে থাকবো, কিছুক্ষণ একটু আনকনসিয়াস পড়ে থাকবো, লাভ কি? এটা আধ্যাত্মিক জগতে অনেক বড় লাভ বলতে গেলে, সত্যি কথা। কিন্তু আমি যেহেতু ভগবানের থেকে ক্রিমটা শিখেছি, আমি ওটাই বলবো যে আমি সমাধি অবস্থা থেকে উঠলাম, উঠে আমার কিছুক্ষণ বা কিছুদিন একটু মনটা একটু সুন্দর রয়েছে, ভালো রয়েছে। আমরা এখানে মন ঠিক করতে আসিনি, কিন্তু সবাই মন ঠিক করার কথা বলে, আমরা মন উড়িয়ে দিতে এসেছি। আমাদের এই বালতির জলটাকে পুরো ফেলে দিতে হবে। ওই মুহূর্তটা হচ্ছে আসল। এবার এই মুহূর্তটাকে ধরা যাবে। বাহ, এই মীমাংসা সূত্র ধরে আমার একটা কথা বলতে ইচ্ছে করছে, এবং এটা অনেকটা জিজ্ঞাসা। সেটা হলো, আমরা যারা উপনিষদ অল্প স্বল্প পড়েছি, সেখানে আমরা জেনেছি যে তিনি নিজেকে জগৎ রূপে প্রকাশ করলেন। তো এবার তার মানে এই জগৎও তিনি। এখানে আমার দুটো জিজ্ঞাসা সাইমালটেনিয়াসলি আসছে, যেটা সেটা হলো নাম্বার ওয়ান, যেটা
সেটা হলো তাকেই যদি আমরা সেই বালতির ভেতরে জল ছড়িয়ে জ্ঞান লাভ করে তাকে যদি আমরা ধরতে পারি, তাহলে কি আদপে তিনি যদি এই জগৎ হন বা আমি হই, যে ধরছে সেই হন, তাহলে আলটিমেটলি ওই কয়েনটা কি আমি? এটা এক নম্বর। আর 2 নম্বর যেটা, সেটা হলো আমরা জেনেছি যে সম্ভবত আচার্য শঙ্করের থেকেই সম্ভবত যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, আমি ভুল হলে আমাকে সূত্র দেবে। হ্যাঁ, সেই ব্রহ্মসত্য জগৎ মিথ্যে যদি হয়, তাহলে এই যে জগৎটা যদি মিথ্যে হয়, তাহলে এই মিথ্যে জগতে আমি যদি কোনো মিথ্যে কথা বলি, সেটা কি আর মিথ্যে হবে? আচার্য শঙ্করাচার্যের যে শ্লোকটার প্রথম অংশটা তুমি বললে, এটাই পৃথিবী জানে, জগৎ জানে। জগৎ বলে আমরা যেটাকে জানি, আমাদের চেনা জগৎ পাল্টায়। ছোটবেলার জগৎ একরকম, কৈশোরের জগৎ একরকম, এখন যে বয়সে আমরা সেই জগৎ এক, আবার বার্ধক্যের জগৎ আর এক রকম। বোধ বুদ্ধি অনুসারে আমাদের জগৎ। তুমি বলে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, এটা শ্লোকের প্রথম অংশ। এর পরের একটা অংশ আছে, জীব ব্রহ্মৈব না পরম, যে এই জীব ব্রহ্ম ছাড়া কিছু নেই। প্রথমে বলছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই ব্রহ্মই সত্য, এই জগৎ মিথ্যে। কেন এভাবে বলতে হচ্ছে? তার কারণ একটা বাচ্চাকে যদি তার মা চাঁদ দেখাতে যায়, বাচ্চাটা অত উঁচুতে ঘাট উঁচু করে তাকিয়ে চাঁদটাকে দেখতে পারে না, বাচ্চাটা তাল গাছ ছিল। মা কি বলেন যে দেখো দেখো তাল গাছটা দেখো, বাচ্চারা হ্যাঁ দেখতে পাচ্ছি, বলছে ওই তাল গাছের উপরে ছিল। বেদে তাই জন্য প্রথমে সৃষ্টিতত্ত্ব বর্ণনা করে অনেক কিছু, সেটা আমি যাচ্ছি বৈশ্যালয়, হিরণ্যগর্ভ, অনেক কিছু আছে। কিভাবে সৃষ্টি হলো, পুরো সৃষ্টির ক্রম বর্ণনা। এই যে তিনি জীব জগৎ হয়েছে, বা ঠাকুর বলছেন যে তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়েছে, এত রকমের তত্ত্ব তিনিই হয়েছেন। এই সমস্ত ব্যাখ্যা হলো করে বলা হলো। কেন বলা হচ্ছে? যে কারণ আমরা ছোটবেলা থেকে প্রথমেই যদি বলি যে এই সৃষ্টি নেই, তুমি যা দেখছো তা নেই, আমরা এখন কথা বলছি না, আসলে আমরা এটাও একটা স্বপ্নের জগতে রয়েছে, আমরা ভুল। তুমি বলবে বাজে কথা, প্রথমেই তুমি আমাকে ধাক্কা মানে বলে পাগল ভাগল। যাতে এটা না বলে, সে যেটা বোঝে তাকে সেটা দিয়েই বোঝাতে হবে। তাই তাকে প্রথমে বলা হলো জগৎ আছে, তারপর ধীরে ধীরে বলা হলো এই যে জগৎটা আছে দেখতে পেলো, এইবার দেখো জগৎটা কেন নেই। এবার একটা একটা করে কাটা শুরু হলো। কাটতে কাটতে বলা হলো যে যখন ভাতের সাথে প্রথমে একটু দুধ পড়লো, তারপর একটু সন্দেশ পড়লো, তারপর আমটা পড়লো, তারপর একসাথে মাখা হলো, তারপর যখন মাখা হলো এইটার নাম জগৎ। তারপর মুখে দিয়ে যে টেস্ট করে আহ কি ভালো লাগছে, খেলাম, এইটা সেই পাড়ের অবস্থা যেখানে বলছে নেই, সব উড়ে গেল। তখন কিন্তু আর মাখামাখি নেই, দুধ কোথায়, দই কোথায়, বা সন্দেশ কোথায়, ওই দোকানের সন্দেশ আনতে হবে, কড়া পাক আনতে হবে, এই আমটা দিয়ে মাখতে হবে, নেই, চিন্তা নেই, সব উড়ে গিয়ে আহ খাচ্ছি। তাই জন্য প্রথম দেখানো হচ্ছে এটাই জগৎ, এবং এই জগৎটাকে তোমাকে ভাঙতে হবে। ভাঙতে গিয়ে তুমি শেষে গুরু কৃপায় দেখবে, বা তিনি দেখাবেন কিছুই ছিল না, ভাঙবে কি। আর আমি আরেকটা যেটা জিজ্ঞেস করেছিলাম যে ওই আধগুলি মানে কয়েনের উদাহরণটা দিয়ে, ওটা যে আমরা তিনি নিজেকে প্রকাশ করলেন আমাদের মধ্যে, তাহলে সবই তো তিনি, আমিও তিনি। তাহলে ওই যে জলটা সরিয়ে কয়েনটা ধরা হলো, সেই কয়েনটাই কি আমি? তাহলে আমি এটা জিজ্ঞেস করি, কয়েনটাও তুমি, যে ধরলে সেটাও তুমি। এই যে একাকার হয়ে যাচ্ছে, যে এও আমি এও আমি, এই যে এও আমি এও আমি, এটা যখন বোধ আসছে কয়েনটাও আমি, যে ধরছে সেটাও আমি, এটা অনেক স্তর নেমে সেই বোধটা আসে। কারণ যখন সব এক হয়ে থাকবে, তুমি কি বলবে যে বারবার যে আমি সূর্যাস্ত, আমি সূর্যাস্ত, বা আমি মানুষ, বা আমি ইঁদুর, এরকম তো বলবো, আমি তো মানুষ।
এটা এরকমই শুরু। আচ্ছা, তার মানে এবং এর ঠিক আগে যে তুমি মীমাংসাটা করলে সেটা যে ওই কিছুই নেই, তাহলে এরপর এর থেকে কি আমি ধারণা করতে পারি এটাও যে ওটা আমি ধরছি, ওটাও আমি, এবং যে আমি ধরতে পারছি না ওটাও আমি। সবটাই আমি, পুরোটা নিয়ে আমি। তার মানে কি অজ্ঞানতাও আমি? অবশ্যই অজ্ঞানতার মধ্যে জ্ঞান রয়েছে, অজ্ঞানে জ্ঞান। আশা করি বন্ধুরা আপনারা অনেক কিছু জানতে পারছেন। এই ক্ষেত্রে জানা কথাটা ভুল বলবো, বোধ করতে পারছেন অনেক কিছু। আজকের মতো এই এপিসোড এখানেই আমরা শেষ করছি। এরপরে আমরা আসবো খুব তাড়াতাড়ি আমাদের দ্বিতীয় এপিসোড নিয়ে। তাহলে এ পর্যন্তই আজকে বন্ধুরা, দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।